নাকি মনে নেই যে ক্লাস? আচ্ছা, যাই হোক, আমরা কোনো সমস্যা নাই, তোমরা যদি জয়েন করো নো প্রবলেম। যেহেতু এটা তোমার এক্সট্রা ক্লাস, তাই না? এটা এক্সচেঞ্জ ক্লাস। তো রেকর্ডিংটা দিয়ে দিব, জাস্ট এটা ফলো করলে হবে। কেমন? তোমরা যতজন পারো ইউ ক্যান জয়েন, নো প্রবলেম। সো আমাদের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে, তোমার নিশ্চয়ই জানো যে হিউম্যান জিন থেরাপি। কেমন? যেটা নিয়ে আমরা একটা বেসিক লেসন দেখেছিলাম ইন দ্য লাস্ট লেকচার, যে তোমার জিন থেরাপি আসলে কি জিনিস, এটা আমরা কেন ইউজ করি, কোন ধরনের ডিজিজের ক্ষেত্রে এটা ইউজ করা হয়, এটার অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ, কেমন সাম ব্যাকগ্রাউন্ড। সো উই হ্যাভ অলরেডি গট সাম ভেরি বেসিক ইনফরমেশন অ্যাবাউট হিউম্যান জিন থেরাপি। কেমন? আমরা অ্যানিমাল জিন থেরাপি নিয়ে আলোচনা করছি না, আওয়ার ফোকাস ইজ অন দি হিউম্যান বিংস। কেমন? হিউম্যান বিংস আমরা বিভিন্ন ধরনের জেনেটিক ডিসঅর্ডারে অ্যাফেক্টেড হচ্ছি ডে বাই ডে, and our intention is to treat those diseases by using gene therapy. So gene therapy মানেটা হচ্ছে নিশ্চয়ই জানো যে ডিএনএ, তাই না? ডিএনএ কে এমন ভাবে ফর্মুলেট করব আমরা যাতে কি হয়, মিউটেশনকে যাতে আমরা অল্টার করতে পারি। কেমন? ডিএনএ মিউটেশনের জন্যই আলটিমেটলি বিভিন্ন ধরনের ডিজিজ গুলো হচ্ছে। সো এই ডিএনএ মিউটেশনকে ট্রিট করাই হচ্ছে আমাদের পারপাস। কিভাবে ট্রিট করব? বাই ইউজিং ফ্রেশ জিন অর ফ্রেশ ডিএনএ। কেমন? নিশ্চয় জানো যে মিউটেশন বিভিন্ন কারণে হতে পারে। এটা ইনহেরিটেড কারণে হতে পারে, এটা তোমার বিভিন্ন জেনোবায়োটিক্স এর কারণে হতে পারে, দেন তোমার বিভিন্ন রেডিয়েশনের কারণে হতে পারে, কেমন? টক্সিনস, পয়জনস এন্ড সো মেনি আদার থিংস। বিভিন্ন কারণে এরকম মিউটেশন হতে পারে ডিএনএ। অর্থাৎ ডিএনএর যে নির্দিষ্ট স্ট্রাকচার, কেমন? নির্দিষ্ট যে নিউক্লিওটাইড গুলো আছে একটার সাথে একটা, ওইটা কোনো কারণে যদি কি হয়, চেঞ্জ হয়ে যায়, ডিলিটেশন হয়ে যায় বা অল্টারেশন হয়ে যায়, বা যদি সাবস্টিটিউশন হয়ে যায়, ইন দিস কেস উই কুড ফেস সাম জেনেটিক ডিজিজ। কেমন? এবং কি ধরনের জেনেটিক ডিজিজ সেগুলো নিয়েও আমরা কথা বলবো। সো আলটিমেটলি এই ধরনের মিউটেশন, এই ধরনের ডিজিজকে ট্রিট করার জন্য সায়েন্টিস্ট হ্যাভ ডেভেলপড হিউম্যান জিন থেরাপি। কেমন? এবং এটার হিস্টোরি নিশ্চয়ই জানো তোমরা, ইট ইজ নট টু লং। এটা এরকম না যে 200-300 বছরের ইতিহাস বা 1000 ইয়ার্স এর ইতিহাস, ন। কেমন? ভেরি শর্ট হিস্টোরি। 1970-80 দিকে নর্মালি এটার হিস্টোরি বা এটার যে তোমার ইনোভেটিভ স্টাফস এগুলো শুরু হয়েছিল কেমন 70-80 দিকে। সো ইটস এ নিউ কাইন্ড অফ বায়োটেকনোলজি। বায়োটেকনোলজি জিনিসটাই তো নিউ, তাই না? এর মধ্যে যা আছে সবই কি মোটামুটি নিউ টাইপ অফ টেকনোলজি। গুড। সো দ্য ফার্স্ট থিং ইজ, যেটা আমাদের ফোকাস, যেটা আমাদের জানার বিষয়, সেটা হচ্ছে হোয়াট ইজ জিন। কেমন? এবং যেটা তোমরা অলরেডি জেনেছো, জিন দিয়ে যেহেতু আমরা ট্রিটমেন্ট করব, সো ডেফিনেটলি উই হ্যাভ টু নো অ্যাবাউট দ্য জিন। রেকর্ডিং কি অন হয়েছে? হ্যাঁ, ঠিক আছে। সো জিন বলতে কি বোঝায় নিশ্চয়ই তোমরা অলরেডি জেনেছো। উই হ্যাভ ডিসকাসড এ লট অ্যাবাউট দিস ইম্পর্টেন্ট পয়েন্ট। সো ফার্স্ট থিং ইজ দ্য জিন ইজ দ্য বেসিক ফিজিক্যাল এন্ড ফাংশনাল ইউনিট অফ হেরিডিটি। আমরা জিন বা ডিএনএ দুইটাকে আমরা কি বলি? হেরিডিটির ইউনিট। কেমন? বংশগতির জনক বলে আমরা হিসেব করি, বা ইউনিট বলে আমরা এটাকে হিসেব করি। কেমন? আমাদের বংশগতির জনক, আই মিন আমাদের প্যারেন্টসদের যে ক্রাইটেরিয়া সেগুলো চিলড্রেনের মধ্যে চলে আসে, আবার চিলড্রেনের গুলা তার নেক্সট জেনারেশন চলে যাবে, তাই না? সো দিস ইজ এ ভেরি সিম্পল প্রসেস বা হেরিডিটি, এবং এটার মেইন কারণই হচ্ছে ডিএনএ বা জিনের সিমিলারিটির কারণে। কেমন? তোমরা নিশ্চয়ই দেখে থাকবা যে বিভিন্ন ধরনের জেনেটিক ডিজিজ গুলো আছে, লেটস সে ধরো ডায়াবেটিস বা ব্লাড প্রেশার, কেমন? হাই ব্লাড প্রেশার, কিংবা তোমার অ্যাজমা, এরকম কিছু ডিজিজ বা হিমোফিলিয়া, এগুলো দেখবা যে প্যারেন্টস এর মধ্যে থাকলে চিলড্রেনের মধ্যে এটা হওয়ার চান্স অনেক বেশি থাকে। কেমন? ডিউ টু দ্য জিন, জাস্ট জেনেটিক কারণে। একইভাবে অনেকের হেয়ার ফলিং হয় একটা সার্টেন এজের পরে, লেটস সে ধরো 30+, কেমন? হেয়ার ফল হয়। সো এটা যদি অ্যানালাইসিস করো তাহলে দেখতে পারবা যে নিশ্চয়ই ওই লোকের যে প্যারেন্টস, আই মিন মেইনলি ফাদারের এরকম হেয়ার ফলিং হইতো ওই সময়টাতে। কেমন? সো একেবারে সেম ট্রেট, একেবারে সেম বিষয়ের কারণে চিলড্রেনের মধ্যেও ঠিক এরকম একটা প্রবলেম দেখা দিচ্ছে। কেমন? সো এগুলাকে আমরা বলি হচ্ছে কমনলি জেনেটিক ডিজিজ। এবং এইসব জেনেটিক ডিজিজকে যদি আমরা ট্রিট করতে চাই, ডেফিনেটলি উই নিড স্পেসিফিক টাইপ অফ জিন, স্পেসিফিক টাইপ অফ ডিএনএ। কেমন? Although the treatment pattern is highly expensive, কেমন? যেটা জিন থেরাপির one of the major disadvantage.
অনেক অনেক অ্যাডভান্টেজ, যে ঠিক আছে আমরা রেয়ার ডিজিজ এগুলো আমরা ট্রিট করতে পারছি, তাই না, যেগুলো অন্যভাবে সম্ভব না, কনভেনশনাল বা তোমার যে ট্র্যাডিশনাল যে মেডিসিন এর মাধ্যমে পসিবল না, বাট we have made it possible by using gene therapy. Still, there are several disadvantages, demerits of it. First one is the expensive, the expense. কেমন অনেক বেশি কস্টলি এসব ট্রিটমেন্ট। ইভেন তোমার দেখা যায় যে হরমোন থেরাপি কেমন ভেরি ভেরি এক্সপেন্সিভ, অলদো পসিবল বাট এক্সপেন্সিভ। সো মেইনলি বা জেনারেলি আমাদের দেশের লোকদের এই ধরনের থেরাপি তোমার অ্যাফোর্ড করার মতো ক্যাপাবিলিটি খুবই কম, কেমন হাতে গোনা হয়তো 1 to 2% এবিলিটি আছে, বাট মেজরিটি উই ডোন্ট হ্যাভ দ্য এবিলিটি টু অ্যাফোর্ড। স্যার বাংলাদেশে কি হরমোন থেরাপি চালু আছে? হ্যাঁ হ্যাঁ, হরমোন থেরাপিও আছে, এক্স্যাক্টলি, কেমন হরমোন থেরাপি অ্যাভেলেবল, বাট দ্য মেইন প্রবলেম ইজ দ্য এক্সপেন্স। কেমন এটা এক্সপেন্স করার মতো ক্যাপাবিলিটি আসলেই নাই মেজরিটি অফ দ্য পিপল। যেমন তোমার গ্রোথ হরমোন, কেমন গ্রোথ হরমোন এটাকে তোমার ইয়ে করা যায়, রিপ্লেস করা যায়, ইনসার্ট করা যায়, কেমন বাংলাদেশে এটা অ্যাভেলেবল, বাট বুঝতেই পারতেছো ডিউটি এক্সপেন্স হয়তো 1 to 2% এটা ইউজ করে ম্যাক্সিমাম। প্লাস আবার আমাদের দেশে যেটা, সেটার জন্য আবার পর্যাপ্ত এক্সপার্ট লোকজন নেই, কেমন পর্যাপ্ত এরকম ধরো যে হাইলি কোয়ালিফাইড বায়োটেকনোলজিস্ট, কেমন ওইরকম প্রফেশনাল খুবই কম। সো দ্যাট ইজ ওয়াই নর্মালি যারা নিতে চায় এসব হরমোনাল থেরাপি বা জিন থেরাপি, দে শুড গো টু দ্য ইউরোপ অর আমেরিকা, কেমন ওখানে তুমি এক্সপার্ট লোকজন পাবা, ওখানে তারা সুন্দরভাবে তোমার এই কাজগুলো করে দিবে। Okay, then some genes act as instructions to make molecules called proteins, এবং জিনের মেইন কাজটাই হচ্ছে, আমরা জিন থেরাপি দিই যাই দেই, জিন যখনই আমরা বডিতে দিব এটার কাজই হবে হেলদি প্রোটিন তৈরি করা, কেমন এটার কাজই হবে হেলদি প্রোটিন তৈরি করা, অর্থাৎ জিনের কাজই হচ্ছে জিন এক্সপ্রেশন করা, কেমন যাতে আমরা ভালো প্রোটিন পাই, হেলদি প্রোটিন পাই। কারণ ডিফেক্টিভ জিন বা মিউটেটেড যে জিনগুলো আছে, দে আর প্রডিউসিং ডিফেক্টিভ প্রোটিনস, কেমন যেগুলো ডিজিজ সৃষ্টি করার জন্য হাইলি হাইলি রেসপন্সিবল। সো ডেফিনেটলি উই শুড প্রোভাইড হেলদি জিন ইনটু দ্য বডি, and they will consequently produce healthy protein, and that is really good for our health. However, many genes do not code for proteins. এটা নিশ্চয়ই জানো তোমরা যে কিছু কিছু জিন তোমার কোডিং করে প্রোটিনের জন্য এবং কিছু কিছু করে না, নিশ্চয়ই এটা জানো তোমরা। যারা করে সেগুলো নিশ্চয়ই হচ্ছে তোমার এক্সন পার্ট, যারা করছে না নিশ্চয়ই তারা হচ্ছে ইন্ট্রন পার্ট, তাই না, ডিএনএর ইন্ট্রন এক্সন পার্টের কার্যক্রম এখানে বলা হচ্ছে। Then in humans, আমাদের ক্ষেত্রে genes vary in size from a few hundred DNA bases to more than 2 million bases. So খেয়াল করো একটা সিম্পল ডিএনএ তে বা আমাদের একটা সিম্পল জিন যদি আমরা চিন্তা করি, তাহলে এটাতে কতটা বেস থাকতে পারে, few hundred ডিএনএ বেস থেকে শুরু করে 2 মিলিয়ন বেসেস পর্যন্ত থাকতে পারে, তাই না। নিশ্চয়ই ডিএনএ বা জিন they're composed of base বা সুগার বা ফসফেট, তাই না। সো বেস থাকবে কত, at least few hundred and maximum or even more than 2 million bases, কেমন। সো দিস ইজ আ ভেরি ব্রিফ summary of the gene. আমরা কেন জিন সম্বন্ধে আরেকবার পড়ছি, বিকজ উই আর ডিসকাসিং অ্যাবাউট জিন থেরাপি, কেমন জিন সম্বন্ধে জানলে দেন আমরা থেরাপি সম্বন্ধে আমরা ইজিলি জানতে পারবো, বুঝতে পারবো। And on the right, এই ছবিটা আগেও দেখেছো তোমরা, this picture it represents the gene expression process, তাই না, কিভাবে আমরা ইন্ট্রন সাইটকে কেটে শুধু এক্সন সাইট নিয়ে এমআরএনএ তৈরি করছি, এবং এমআরএনএ থেকে কিভাবে আমরা প্রোটিন, আমাদের ডিজায়ার প্রোটিন কিভাবে আমরা তৈরি করছি। So it's a completely natural process. It is held, it is often happened inside our body, তাই না, আমাদের যে বডি সেল সেখানে এটা ন্যাচারাল ওয়েতেই হচ্ছে। একটা সার্টেন জিন definitely they will produce special proteins. Good. And what is next? Next part is the DNA. So DNA সম্বন্ধে তোমরা জানো নিশ্চয়ই, জিন ডিএনএ অলমোস্ট দ্য সেম থিং, জাস্ট আমরা ডিএনএ পার্টকে বলি জিন, তাই না, ডিএনএ পার্ট, ডিএনএ প্রত্যেকটা পার্টকে ইন্ডিভিজুয়াল পার্টকে আমরা বলি জিন। সো ডিএনএ ইজ দ্য সেম থিং, জাস্ট এটা স্ট্রাকচারটা আমাদের একটু জেনে ফেলা দরকার, তাই না, যে কি কি নিয়ে এটা গঠিত, যে তোমার রাইবোস সুগার, দেন হচ্ছে নিউক্লিওবেস, এন্ড দেন ফসফেট, and how they are interconnected to each other.
So DNA it's a organic chemical that contains genetic information and instructions for protein synthesis. So DNA বলি আর জিন বলি এদের কাজই হচ্ছে ultimately healthy protein তৈরি করা. It is found in most cells of every organism. So শুধু আমাদের ক্ষেত্রে না, animals চিন্তা যদি করো বা microorganisms যদি চিন্তা করো, definitely they contain this chemical. যেমন DNA ওরা ক্যারি করে. And DNA is a key part of reproduction in which genetic heredity occurs through the passing down of DNA from parent or parents to the offspring. তাই না? সো বুঝতেই পারতেছো যেহেতু এটা হেরিডিটি ইউনিট, ডিএনএ বা জিন হচ্ছে হেরিডিটি, দ্য ইউনিট অফ হেরিডিটি। সো ডেফিনেটলি প্যারেন্টস এর মধ্যে যে ক্রাইটেরিয়া, প্যারেন্টস এর মধ্যে যদি কোনো জেনেটিক ডিসঅর্ডার থাকে, ডেফিনেটলি ইট ইজ হ্যাভিং ভেরি গুড চান্স টু স্প্রেড ইনটু দ্য অফস্প্রিং। কেমন অফস্প্রিং এ চলে আসার চান্স খুবই খুবই হাই। কেমন যেটা তোমরা ডায়াবেটিসের ক্ষেত্রে দেখে থাকবা ইন কেস অফ বাংলাদেশ, অ্যাজ ওয়েল অ্যাজ তোমরা অ্যাজমার ক্ষেত্রে এটা দেখতে পারবা, অথবা হেয়ার ফলিং সহ আরো কিছু ডিজিজ তোমরা হিমোফিলিয়া সহ, কেমন সিস্টিক ফাইব্রোসিস, সো অনেকগুলো ডিজিজের ক্ষেত্রে এই ধরনের ঘটনাগুলো ঘটে থাকে। কেমন উই আর গোয়িং টু ডিসকাস অ্যাবাউট দোজ ডিজিজেস, যে আর কি ডিজিজ গুলো আছে। ওকে ফাইন, দেন নাও দ্য ইম্পর্টেন্ট থিং ইজ জেনেটিক ডিসঅর্ডার, যাদের এগেইনস্টে আমরা আলটিমেটলি আমাদের জিন থেরাপিটা ইউজ করব। সো হোয়াট ইজ এক্স্যাক্টলি genetic disorder? Genetic disorders can be caused by mutation in one gene, or by mutation in multiple genes, or by a combination of genes mutation and environmental factors, or by damage to chromosomes. So genetic disorder বলতে এমন ধরনের ডিজিজ গুলাকে বোঝানো হচ্ছে যেগুলো আলটিমেটলি মিউটেশনের কারণে হবে। So what is exactly mutation? The change of DNA structure. কেমন ডিএনএ তে প্রত্যেকটা পার্ট, আই মিন ধরো যে বেস বা সুগার বা ফসফেট হোয়াটএভার, বা তোমার যে ট্রিপল বন্ড বা কি বলে এটা ফসফোডাইএস্টার লিঙ্কেজ, এগুলো যেভাবে আছে এটা যদি চেঞ্জ হয়ে যায় কোনো কারণে, কেমন একটার জায়গায় যদি আরেকটা চলে আসে, ধরো অ্যাডিনিনের জায়গায় চলে আসো থাইমিন, কেমন সাইটোসিনের জায়গায় ইউরাসিল ফর এক্সাম্পল, এই যে ধরনের চেঞ্জ, বা অনেক সময় দেখা যায় যে সাইটোসিনটা ডিলিটেড হয়ে যাচ্ছে from that structure. Come on, so deletion, insertion বা substitution, কোন একটা নিউক্লিওটাইড ডিলিট হয়ে যাচ্ছে কোনো কারণে, কি কারণে সেটা? এটা হইতে পারে বিভিন্ন রেডিয়েশনের কারণে, বিভিন্ন কেমিক্যালস এর কারণে। কেমন ইউ হ্যাভ হার্ড অ্যাবাউট রেডিয়েশন, লেটস সে ধরো যে এক্স-রে রেডিয়েশন বা তোমার গামা রেডিয়েশন বা বিটা রেডিয়েশন, তাই না? অনেক রেডিয়েশনের কথা শুনেছো তোমরা, বা ইউভি রেডিয়েশন। তো এইসব রেডিয়েশন গুলোর কারণে কি হয়, এরকম জেনেটিক ডিসঅর্ডার গুলো হওয়ার চান্স অনেক বেশি, অনেক বেশি। সো এইসব মিউটেশনের কারণে যে ধরনের ডিজিজ গুলো হচ্ছে এদেরকে আমরা বলছি জেনেটিক ডিসঅর্ডার বা জেনেটিক ডিজিজ। প্লাস অনেক সময় দেখা যায় যে এনভায়রনমেন্টাল বিভিন্ন ফ্যাক্টরের কারণে বা বিভিন্ন কেমিক্যালস এর কারণে, লেটস সে ধরো বেনজিন, কেমন ইট ইজ হাইলি কার্সিনোজেনিক, এবং এটার কি আছে, একটা ভালো ইমপ্যাক্ট আছে ডিএনএ এর উপরে, কেমন বেনজিন। সো দিস ইজ হাইলি টক্সিক ফর দ্য ডিএনএ অর দ্য জিন, as well as খেয়াল করো by the damage of the chromosomes. অনেক ক্ষেত্রে ক্রোমোজোমের ড্যামেজ যখন হয়ে যায়, ক্রোমোজোমের সিম্পল যে স্ট্রাকচার, কমপ্লেক্স স্ট্রাকচার, কেমন প্যাকড স্ট্রাকচার যখন ড্যামেজ হয়ে যায়, so in this case definitely genetic disorder could happen. কেমন, সো এটা হচ্ছে সামারি যে আসলে জেনেটিক ডিসঅর্ডার গুলো কিভাবে হচ্ছে বা এটা জিনিসটা কি আসলে। So we have just known about it. DNA damage occurs continuously as a result of various factors. এখন এই ফ্যাক্টরগুলোর কথা বলা হচ্ছে। Here are some factors mentioned. Number 1 আমরা বলছি intracellular metabolism, even replication, even exposure to genotoxic agents such as ionizing radiation and cancer chemotherapy. So বুঝতেই পারতেছো আমাদের বডিলি বিভিন্ন প্রসেস এদের চেঞ্জ হওয়ার কারণে, কিংবা কোনো জেনোবায়োটিক আই মিন তোমার এক্সটার্নাল কিছু এজেন্টস এর কারণে এই ধরনের ঘটনা ঘটতে পারে। কেমন এই যে বেনজিনের কথা বললাম, দিস ইজ হাইলি কার্সিনোজেনিক অ্যাজ ওয়েল এজ হাইলি ড্যামেজিং ফর ডিএনএ। প্লাস আয়োনাইজিং রেডিয়েশনের কথা জাস্ট বললাম, যে বিভিন্ন ধরনের রেডিয়েশন ভেরি হার্মফুল ফর হিউম্যান হেলথ, কেমন ইউভি হতে পারে, সেটা গামা হতে পারে, বিটা হতে পারে, আলফা হতে পারে, whatever it is. So each and every type of radiation is damaging for the DNA. কেমন ডিএনএ পার্মানেন্ট কিছু ক্ষতি করে দিতে পারে। And definitely the cancer chemotherapy. So cancer patients, they often take this kind of chemotherapeutic agents.
তাই না? নিশ্চয়ই জানো 5-fluorouracil সহ সাইক্লোফসফামাইড এন্ড লট অফ থিংস তারা কি করে তারা নিচ্ছে কন্টিনিউয়াসলি, এবং এইসব এজেন্টস গুলো ঠিক আছে ক্যান্সারের প্রবণতা কিছুটা কমায় দিচ্ছে, সেল ডিভিশনটাকে একটু কন্ট্রোলে নিয়ে আসছে, বাট দ্য প্রবলেম ইজ দে আর হাইলি ড্যামেজিং নট অনলি ফর ডিএনএ বাট অলসো আদার পার্টস অফ দ্য বডি। কেমন ক্যান্সারের যে ড্রাগ এরা কিন্তু অনেক 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 ড্যামেজিং ফর দি বডি, কেমন অলমোস্ট প্রত্যেকটা বডি পার্ট। ইভেন অনেকের এরকম হয় ইমিউন সিস্টেমটা তোমার ডিসরাপ্ট করে, অনেকের ক্ষেত্রে হেয়ার ফলিং হয়, কেমন অনেকের ক্ষেত্রে ব্রেন ডিসঅর্ডার হয়। সো আলটিমেটলি ক্যান্সার কেমোথেরাপি ইজ ভেরি ভেরি ডেঞ্জারাস, কেমন, এবং এটার প্রতিক্রিয়াগুলো আলটিমেটলি লাইফ টাইম থেকে যায়। বুঝতে পারছো? নিশ্চয়ই তোমরা হুমায়ুন আহমেদ ওকে খেয়াল করছো, ক্যান্সার পেশেন্ট যখন ছিল হুমায়ুন আহমেদ, তখন তার চেহারা তোমরা নিশ্চয়ই মনে আছে কিনা তোমাদের কি জানি, জি স্যার, চুল পড়ে গেছিল স্যার। তাই না? এক্স্যাক্টলি, কেমন খুবই উইক, ইমিউন সিস্টেম ছিল খুবই উইক, তোমার চুল পড়ে যাওয়া থেকে শুরু করে তার তোমার যে ডিজিজ প্রিভেন্টিভ যে তোমার যে ক্যাপাবিলিটি সেটাও কি হয়েছিল, অনেকটা রিডাকশন হয়েছিল, এবং শি ওয়াজ এফেক্টেড বাই আদার টাইপ অফ ইনফেকশনস। বুঝতে পারছো? এবং ডিএনএ তো কিন্তু কি ছিল, প্রবলেম ছিল, ডিএনএ ড্যামেজ মিউটেশন, এই ধরনের ঘটনাগুলো হচ্ছে ম্যান্ডেটরি হবেই। সো হাউ ডেঞ্জারাস দিস কেমোথেরাপি ইজ। সো এই জন্য ultimately the biotechnologists are acting right now to invent some agents that could be highly effective against cancer. কেমন কিছু বায়োটেক ড্রাগ ইনভেনশনে কিন্তু চেষ্টা হচ্ছে and hopefully they will be successful. তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে ভ্যাকসিন গুলো কিভাবে আবিষ্কার হচ্ছে একের পর এক, তাই না? নর্মালি যেখানে 10 to 14 years লেগে যায়, সেখানে উইদিন 1.5 years we have got vaccine, কোভিড ভ্যাকসিন। সো বুঝতেই পারতেছ যে বায়োটেকনোলজিস্ট আর ওয়ার্কিং ভেরি হার্ড কন্টিনিউয়াসলি, কেমন ডে টু ডে লাইফ দে আর ওয়ার্কিং ভেরি হার্ড টু ট্রিট দিস কাইন্ড অফ রেয়ার ডিজিজেস, কেমন, এন্ড হোপফুলি দে উইল বি সাকসেসফুল। ইভেন তোমার অ্যাজমা বা ডায়াবেটিস বা হাইপারটেনশন, কেমন এদের এগেনস্টও কি হচ্ছে, ইভেন এইচআইভির এগেনস্টও দে আর ট্রাইং টু ডেভেলপ সাম বায়োটেক প্রোডাক্টস। তোমরা জাস্ট ইনসুলিনটাই চিন্তা করো, ইটস এ বায়োটেক প্রোডাক্ট, তাই না? ইনসুলিন না হলে কি, মানে এটা যদি না থাকতো এক্সিস্টেন্স, তাহলে কি অবস্থা হতো, তাই না? সিম্পল সবাই অল্প ডায়াবেটিস, বয়সে মারা যেত, রাইট, ম্যাক্সিমাম মানুষ অল্প বয়সে মারা যেত। ডেঞ্জারাস, অবশ্যই, কেমন, অবশ্যই 30+ দেখবা যে মোস্ট অফ দেম আর এফেক্টেড বাই ডায়াবেটিস এন্ড দেন আলটিমেটলি ডাইং, কেমন। সো এই প্রবণতা অনেকটাই কমে গেছে রাইট নাও ডিউ টু দ্য ডেভেলপমেন্ট অফ ইনসুলিন। এখন আরেকটা জিনিস খেয়াল করতেছো যে কোভিড-19, এখানেও আরো লোকজন মারা যেত, হয়তো 100 কোটি বা 200 কোটি লোকও মারা যেতে পারতো, বাট এই রেটটাকে অনেকটাই রেস্ট্রিক্টেড, অনেকটাই কন্ট্রোলে নিয়ে আসা হচ্ছে বাই দি ইনভেনশন অফ কোভিড-19। যদিও এটা কম সময় আবিষ্কার হয়েছে, সো ডেফিনেটলি ইট হ্যাজ সাম ডিসঅ্যাডভান্টেজেস। দেখো যে বিভিন্ন যে ভ্যারিয়েন্ট গুলো আসছে নতুন, ওমিক্রন বা ডেলমেক্রন, তাই না? বিভিন্ন ভ্যারিয়েন্ট গুলো আসছে, হয়তো সামনে আরো আসবে। সো এদের এগেনস্টে কাজ করে কিনা, দ্যাট ইজ এ ম্যাটার অফ কনসার্ন, কেমন। এটার জন্য হয়তো ওরা ওইভাবে আবার নতুন কোনো কিছু ডেভেলপ করবে, বুস্টার ডোজ বা সামথিং নিউ, দে উইল ফাইন্ড আউট, কেমন। বাট উই হ্যাভ টু ওয়েট, কারণ রিসার্চ করার জন্য উই নিড টাইম, কেমন, আমাদের টাইম দরকার। ওকে, দেন সো দ্য নেক্সট পয়েন্ট, কেমন, নেক্সট পয়েন্ট যেটা আমাদের এখনই জানা দরকার যে আসলে জিন থেরাপিটা কি বা আমরা কি করব আসলে জিন থেরাপির ক্ষেত্রে। সো খেয়াল করো, দ্য ফার্স্ট পয়েন্ট ইজ জিন থেরাপি ইজ দ্য ইন্ট্রোডাকশন অফ জিনস ইনটু দ্য এক্সিস্টিং সেলস to prevent or cure a wide range of diseases. So typically gene therapy বলতে আমরা বোঝাচ্ছি যে কিছু জিন যদি আমরা সিস্টেমেটিক ওয়েতে ফর্মুলা করে যদি এটাকে আমরা এক্সিস্টিং সেল, যে সেলগুলো এফেক্টেড, যে সেলের মধ্যে আমরা ডিএনএ ড্যামেজ দেখতে পাই, ওখানে যদি আমরা ইন্ট্রোডাকশন করি বাই জিন গান অর বাই ইন্ট্রাভেনাসলি হোয়াটএভার, যে কোনো মাধ্যমে, অথবা সেল কেটে নিয়ে বাইরে এসে সেটার মধ্যে জিন থেরাপি অ্যাপ্লাই করলাম, তাই না? বিভিন্ন ওয়েতে যদি আমরা এরকম এক্সিস্টিং সেলে এই থেরাপিটা যদি আমরা অ্যাপ্লাই করি, এবং কি জন্য অ্যাপ্লাই করব, ডেফিনেটলি টু প্রিভেন্ট অর কিউর বিভিন্ন ধরনের যে জেনেটিক ডিজিজ গুলো আছে এগুলা ট্রিটমেন্ট করার জন্য, প্রিভেনশন করার জন্য যদি আমরা অ্যাপ্লাই করি এরকম জিন, ফর্মুলেটেড জিন, ডেফিনেটলি ইট ইজ কল্ড জিন থেরাপি। Number 2, the point is it is a technique for correcting defective genes responsible for disease development. So definitely defective genes কেন হয়, নিশ্চয়ই তোমরা একটু আগে দেখেছো বিভিন্ন ফ্যাক্টরের কারণে এই ধরনের ডিফেক্টিভ জিনগুলো পাওয়া যায় আমাদের বডিতে।
সো ডেফিনেটলি এসব ডিফেক্টিভ জিনগুলোকে কারেকশন করার জন্যই উই ক্যান প্রোভাইড জিন থেরাপি, কেমন হুইচ ক্যান টার্গেট দ্য পার্টিকুলার এরিয়া অফ দ্য নিউক্লিয়াস বা ক্রোমোজোমের ভিতরে তো থাকবে ডিএনএ আরএনএ, দে ক্যান টার্গেট দ্যাট পার্ট, টার্গেট দ্যাট ডিফেক্টিভ জিন, এবং সেখানে গিয়ে কি করতে পারে, ধরো যে কোনো একটা নিউক্লিওটাইড নেই, আমরা এখন কি করলাম, এই নিউক্লিওটাইডটা বাইরে তৈরি করলাম, তৈরি করে সেটাকে আমরা কি করলাম, জিন গান দিয়ে ইন্ট্রোডিউস করলাম ইনটু দ্য বডি, এন্ড দেন সে কি করবে, সে ভেক্টরের মাধ্যমে ক্যারি হয়ে জাস্ট টু দ্য পয়েন্টে চলে যাবে এন্ড আলটিমেটলি রিপ্লেস দ্যাট পার্ট, কেমন যেখানে আমাদের নিউক্লিওটাইডটা নেই, লেটস সে ধরো অ্যাডিনিন, সেখানে সে অ্যাডিনিনটা অ্যাড করে দিবে, দ্যাটস ইট, এন্ড আলটিমেটলি দ্য ডিজিজ উইল বি কিউরড, কেমন। সো হাউ কমপ্লিকেটেড থিংস ইজ দ্যাট, যে কিভাবে আমরা ডেভেলপ করব এবং কিভাবে আমরা এটাকে টার্গেট করব, যে কোন সেলে এই প্রবলেমটা হচ্ছে, ঠিক ওই সেলকে আমরা এটাকে টার্গেট করব। আচ্ছা, বাই দ্য ওয়ে, দ্য ফার্স্ট অ্যাপ্রুভড জিন থেরাপি এক্সপেরিমেন্ট occurred on September 14, 1990 in the United States of America when Ashanti De Silva was treated for ARI-SCID. কেমন একজন পেশেন্ট, একটা মেয়ে ছিল অ্যাশান্টি ডি সিলভা, আমেরিকান মেয়ে, সো সে এফেক্টেড ছিল কিভাবে বা কোন ডিজিজে, ARI-SCID নামক একটা ডিজিজে সে এফেক্টেড ছিল। সো হোয়াট ইজ ARI-SCID? Adenosine deaminase severe combined immunodeficiency, কেমন। সো এই ডিজিজে, এই জেনেটিক ডিজিজে সে আক্রান্ত ছিল ওয়ান্স আপন, কেমন, সে 1990 দশকে, কেমন, অ্যাডিনোসিন ডিয়ামাইনেজ সিভিয়ার কম্বাইন্ড ইমিউনোডেফিসিয়েন্সি। সো দিস ইজ দ্য ডিজিজ শি ওয়াজ এফেক্টেড, এবং তার ক্ষেত্রে সর্বপ্রথম জিন থেরাপি কি হয়েছিল, ফার্স্ট এক্সপেরিমেন্ট চালানো হয়েছিল এবং অ্যাপ্রুভড হয়েছিল সেটা, কেমন। সো হোয়াট ইজ ARI-SCID? এক্ষেত্রে কি হবে, যে আমাদের ইমিউন সিস্টেম, কেমন, আমাদের যে ইমিউন সিস্টেম বা ওই পেশেন্টের যে ইমিউন সিস্টেম, সেটা অনেক 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 উইকেন্ড হয়ে গিয়েছিল, এবং কি জন্য, সেটা অ্যাডিনোসিনের কারণে, মিউটেশন ইন দ্য অ্যাডিনোসিন, তাই না, অ্যাডেনিন থেকে আসছে অ্যাডিনোসিন, নিশ্চয় জানো তোমরা, এবং এটা নিয়ে আমরা হয়তো আরেকটু স্টাডি করতে পারি, কেমন, ARI-SCID, এটা এই সম্বন্ধে আমরা আরেকটু জানবো তাহলে। আচ্ছা, এন্ড দ্য নেক্সট পয়েন্ট ইজ, খেয়াল করো যে কি ধরনের জেনেটিক ডিজিজ গুলো অ্যাভেলেবল আছে পৃথিবীতে, এর মধ্যে অনেকগুলো আছে, আমরা জাস্ট 4টা নিয়ে একটু কথা বলবো আজকে, কেমন। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা পয়েন্ট, আচ্ছা তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, সো জেনেটিক ডিসঅর্ডার নিয়ে যদি একটু আমরা কথা বলি, কেমন, খেয়াল করো, এই জেনেটিক ডিসঅর্ডার ইজ এ হেলথ প্রবলেম caused by one or more abnormalities in the genome. সো আমাদের জিনোমে যদি কোনো অ্যাবনর্মালিটিস হয়, যেমন যেটা তোমাদেরকে বললাম যে মিউটেশন যদি হয়, তাহলে এই ধরনের ঘটনা, এই ধরনের ডিজিজগুলোকে আমরা বলবো জেনেটিক ডিসঅর্ডার বা জেনেটিক ডিজিজ। ইট ক্যান বি কজড বাই মিউটেশন ইন এ সিঙ্গেল জিন, একটা নির্দিষ্ট জিনের মধ্যে এই সমস্যাটা হইতে পারে, অথবা মাল্টিপল জিনের ক্ষেত্রেও এই মিউটেশনটা হতে পারে, অথবা তোমার ক্রোমোজোমাল কোনো অ্যাবনর্মালিটির জন্য এই ধরনের জেনেটিক ডিজিজগুলো হতে পারে। সাম এক্সাম্পলস, কয়েকটা জেনেটিক ডিজিজের এখানে এক্সাম্পল দেওয়া আছে। ফার্স্ট ওয়ান ইজ, যেটাকে আমরা বলছি দেখো, সিস্টিক ফাইব্রোসিস, কেমন, দিস ইজ ওয়ান অফ দি কমন জেনেটিক ডিজিজেস। সেটা কি আসলে, ইটস এ ইনহেরিটেড ডিসঅর্ডার। ইনহেরিটেড বলতে যে প্যারেন্টস থেকে এটা অফস্প্রিং এ চলে যাবে, সো ভেরি সিম্পল, দ্যাট কজেস সিভিয়ার ড্যামেজ টু দ্য লাংস, ডাইজেস্টিভ সিস্টেমস এন্ড আদার অর্গানস। সো এই ডিজিজটা মেইনলি তোমার লাংসকে এফেক্ট করে, কেমন, আমাদের যে লাংস সেটাকে এফেক্ট করে, এবং লাংসের মধ্যে এক্সেস মিউকাস জমা হয় ইন দিস কেস, এবং এক্সেস মিউকাস বা ফ্লুইডস যখন জমা হয়, সো ডেফিনেটলি ইট উইল ক্রিয়েট ব্রিদিং প্রবলেম, কেমন, সিভিয়ার টাইপ অফ ব্রিদিং প্রবলেম ইট কুড ক্রিয়েট, এবং যার কারণে অনেকেই তোমার কি হয়, দে কুড ডাই বাই দিস ডিজিজ, সিস্টিক ফাইব্রোসিসের জন্য। সো দিস ইজ নাম্বার ওয়ান। দেন তারপরে যে আরেকটা জেনেটিক ডিজিজের কথা বলা হচ্ছে, সেটাকে আমরা কি বলছি দেখো, সিকল সেল অ্যানিমিয়া। সো তোমাদের কোনো আইডিয়া আছে কিনা অ্যাবাউট সিকল সেল অ্যানিমিয়া?
আচ্ছা, সিকল সেল অ্যানিমিয়া বলতে দিস ইজ অলসো ইনহেরিটেড ডিসঅর্ডার। কেমন? জেনেটিক ডিজিজ মানে হচ্ছে ইনহেরিটেড ডিসঅর্ডার। এটা তোমার প্যারেন্টস থেকে চিলড্রেনে চলে আসবে, সিম্পল, ভেরি সিম্পল। সো ইটস এ ইনহেরিটেড রেড ব্লাড সেল ডিসঅর্ডার। কেমন? আমাদের আরবিসি তে প্রবলেম হবে, in which there are not enough healthy red blood cell to carry oxygen throughout the body. আমাদের আরবিসি নাম্বারটা অনেক 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 বেশি কমে যাবে এবং এর ফলে অক্সিজেন ক্যারিং যে ক্যাপাবিলিটি সেটা কি হবে? ডেস্ট্রয়, ডিসরাপ্ট হয়ে যাবে। কেমন? এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, যে জন্য এটার নাম হচ্ছে সিকল সেল, সেটা হচ্ছে আরবিসির শেপ বা আরবিসিকে দেখতে মনে হবে অর্ধচন্দ্রাকৃতির। কেমন? আরবিসি নরমালি কি থাকে? সার্কুলার, বাট এই ধরনের আরবিসি গুলাকে দেখতে মনে হবে। দ্বিঅবতল থাকে, হ্যাঁ বলো। মানে দ্বিঅবতল থাকে দেখতে। রাইট রাইট, এক্স্যাক্টলি। কেমন? সিকল সেল জাস্ট একটা ধরো চাঁদ, এটা চাঁদ ওঠার ধরো যে 5-6 দিন পরে তোমরা দেখবা এটাকে খুব চিকন, তাই না? খুব চিকন, একদম ইয়ে হয়ে আছে। সো এই শেপটা যদি চিন্তা করো, এটা হচ্ছে সিকল সেল বলা হচ্ছে। কেমন? এই শেপটাকে। সো আরবিসি আমাদের গোলাকার না হয়, ইন দিস কেস ইট বিকামস সিকল সেল লাইক। এই জন্য এটাকে আমরা বলছি সিকল সেল অ্যানিমিয়া। সো আরবিসি যখন কমে যায়, অক্সিজেন ক্যাপাবিলিটি, ক্যারিং ক্যাপাবিলিটি যখন কমে যায়, so definitely it will create anemia, তাই না? So it's an inherited disorder but genetic disease. And then what next? Thalassemia. কেমন? থ্যালাসেমিয়া সম্বন্ধে নিশ্চয় শুনেছো তোমরা। Anybody known about it? Thalassemia? আচ্ছা, এইটাও তোমার প্যারেন্টস থেকে চিলড্রেন বা অফস্প্রিং এ চলে আসে। কেমন? And then future generation চলে যায়। So very common example of genetic disorder. So এই ক্ষেত্রে কি ঘটনা হচ্ছে? এই ক্ষেত্রে যেটা হইতে পারে, তোমার হিমোগ্লোবিনের পরিমাণটা অনেক 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 পরিমাণ কমে যাবে। কেমন? একটু আগে তোমার কমায় দেয় স্যার। রাইট, হিমোগ্লোবিনের পরিমাণটা অটোমেটিক কম থাকবে। ওই পেশেন্টের ক্ষেত্রে জন্মের পর থেকেই তার হিমোগ্লোবিন লেভেল অনেক কম থাকবে। সো হিমোগ্লোবিন লেভেল যখন কম থাকবে, সো ডেফিনেটলি ওই পেশেন্ট কি হবে? সবসময় অ্যানিমিয়াতে আক্রান্ত থাকবে। কেমন? অর্থাৎ ঠিকভাবে তার অক্সিজেন ক্যাপাবিলিটি, অক্সিজেন ক্যারিং ঠিকভাবে হবে না, তাই না? তার আরবিসি লেভেলও কি হবে না? ডেফিনেটলি লোয়ার লেভেলে থাকবে। And ultimately he will be affected by this anemia lifelong. কেমন? It's a lifelong problem. হয়তো কিছু ক্ষেত্রে তোমার ট্রিটমেন্ট নেওয়া যায়, মানে আই মিন কনভেনশনাল কিছু ট্রিটমেন্ট, বাট সেটা পার্মানেন্ট কিছু না। কেবল হয়তো কিছু সময়ের জন্য অ্যানিমিয়াটা দূর হতে পারে, বাট ইটস এ লাইফ লং প্রবলেম। আর যাদের ক্ষেত্রে ধরো সিভিয়ার প্রবলেম, কেমন? যে হিমোগ্লোবিনের লেভেলটা অনেক পরিমাণে কম, যেটুকু থাকার কথা এটা ফার ফার লেস, তো তাদের ক্ষেত্রে ইট কুড লিড টু সিরিয়াস কমপ্লিকেশনস। কেমন? আর যাদের ক্ষেত্রে আমরা দেখি যে হ্যাঁ থ্যালাসেমিয়া ঠিক আছে বাট হিমোগ্লোবিনটা কম, ঠিক আছে, ধরো চলে, আই মিন এটাকে কি বলা যায় যে হ্যাঁ ওকে দ্যাটস ফাইন, এটা হলেও চলবে। কেমন? সো থ্যালাসেমিয়া এরকম মডারেট হতে পারে বা সিভিয়ার পর্যায়ে যেতে পারে। কেমন? সো সিকল সেল অ্যানিমিয়ার ক্ষেত্রে আমরা দেখলাম যে আরবিসি ডাউন, আর থ্যালাসেমিয়ার ক্ষেত্রে আমরা দেখলাম যে হিমোগ্লোবিনের পরিমাণটা ডাউন। And the next point is কেমন? ডাউন সিনড্রোম, ইটস এ ভেরি কমন জেনেটিক ডিজিজ এবং এটা বাংলাদেশে খুব একটা দেখা যায় না, বাট এটা তোমার ইউরোপ বা আমেরিকাতে এই সিনড্রোমটা বা এই জেনেটিক ডিজিজটা খুব বেশি লক্ষ্য করা যায়। কেমন? ডাউন সিনড্রোম। সো দিস ইজ অলসো ইনহেরিটেড ডিসঅর্ডার এবং এই ক্ষেত্রে 21st নাম্বার যে ক্রোমোজোম, আমরা জানি যে প্রত্যেকটা ক্রোমোজোম পেয়ার আকারে থাকে, তাই না? নিশ্চয়ই জানো তোমরা। দুইবার বিভাজিত হয়, এই Right. ক্ষেত্রে হয়েছে স্যার 3বার। 3বার থাকবে, অ্যাবসলিউটলি। কেমন? ভেরি গুড। এক্ষেত্রে 21st যে ক্রোমোজোম সেটা থাকবে 3 কপিস, নট 2 কপিস। কেমন? এটাকে আমরা বলছি ট্রাইজোমি 21। কেমন? দিস কন্ডিশন ইজ কল্ড ট্রাইজোমি 21। দ্যাট মিন্স 21st যে ক্রোমোজোমটা আমাদের সেটা 3টা থাকবে, নট 2টা। এবং এর ফলে খেয়াল করো, জাস্ট এই সিম্পল রিজনের জন্য ফিজিক্যাল এন্ড মেন্টাল ডেভেলপমেন্ট অফ দ্য চিলড্রেন কুড বি হ্যাম্পার্ড। কেমন? নিশ্চয়ই তোমরা জেনে থাকবা বা দেখে থাকবা কিছু চিলড্রেনের ক্ষেত্রে যে তাদের মেন্টালি তারা ডিসেবল হয়। কেমন? মানসিকভাবে তারা প্রতিবন্ধী হয়ে যায়, ঠিকভাবে কথা বলতে পারে না বা তোমার ফিজিক্যাল মুভমেন্ট ঠিকভাবে হচ্ছে না, তাই না? হাঁটতেছে অন্য একটা ভাবে,
তোমার এই ধরনের যে মেন্টাল বা ফিজিক্যাল যে ডিসএবিলিটিস গুলো তোমরা দেখে থাকো, দিস ইজ ডিউ টু দা ডাউন সিনড্রোম। কেমন বাংলাদেশে যদিও কম, বাট ইউরোপ আমেরিকাতে আই হ্যাভ সিন দ্যাট a lot of patient, a lot of children, they're affected by this syndrome. কেমন ডাউন সিনড্রোমে তারা এফেক্টেড, এবং এটা আলটিমেটলি লাইফ লং প্রবলেম। বুঝতে পেরেছো? লাইফ লং প্রবলেম হচ্ছে এই ডাউন সিনড্রোমটা। এবং এটা তোমার ওই প্যারেন্টস এর মধ্যে যখন এই যে সেল ডিভিশনে যখন প্রবলেম গুলো হয়, কেমন স্পাম সেল বা তোমার যে এগ সেল গুলো আছে কেমন তোমার মাদারের মধ্যে, সেগুলো যখন ঠিকভাবে ডেভেলপমেন্ট না হয়, সেল ডিভিশনটা যখন অ্যাবনর্মাল হয়ে যায় প্যারেন্টসে, ইন দিস কেস চিলড্রেন কি এটাতে এফেক্টেড হয়। আবার এই চিলড্রেন যখন কি করবে, নেক্সট জেনারেশন তৈরি করবে, সৃষ্টি করবে, ইন দিস কেস দ্য নেক্সট জেনারেশন উইল হ্যাভ দ্য সিমিলার প্রবলেম। বুঝতে পেরেছো? নিশ্চয়ই তোমরা এছাড়া দেখে থাকবা যে অনেকে কথা বলতে পারে না ছোটবেলা থেকে, তাই না? আছে না বাংলাদেশে ছোটবেলা থেকে কথা বলতে পারে না, স্যার অনেক বধির বা মুখ এরকম বলে, যাই হোক। সো দিস আর দি অলসো জেনেটিক ডিজিজেস। কেমন তাদের এমন কিছু পার্মানেন্ট ড্যামেজ চলে আসছে বডিতে বা এই ডিএনএ তে, যেটার কারণে লাইফ লং তারা এটা সাফার করছে। অনেকে তোমার ব্লাইন্ড, তাই না? ব্লাইন্ডনেস নিশ্চয়ই জানো, ব্লাইন্ডনেস। ওয়াই? দিস ইজ এ জেনেটিক ডিজিজ, দ্যাট ইজ ওয়াই ইট ইজ অলমোস্ট পার্মানেন্ট। ট্রিটমেন্ট আছে বাট হাইলি এক্সপেন্সিভ। কেমন রাইট নাও উই হ্যাভ দ্য ট্রিটমেন্ট ফর ব্লাইন্ডনেস, এবং ইউএসএ তে অলরেডি কিছু পেশেন্ট দে হ্যাভ রিকভার্ড ফ্রম দিস ব্লাইন্ডনেস, কেমন বাই ট্রিটিং উইথ জিন থেরাপি। বুঝতে পারছো? এরকম ব্লাইন্ডনেস বা যারা কথা বলতে পারে না, যারা এরকম মেন্টাল ডিসেবিলিটি বা ফিজিক্যাল ডিসেবিলিটি যেগুলো তোমরা দেখতে পাও ইউজুয়ালি, দিস আর অল ফ্রম জেনেটিক ডিজিজ, দ্য মিউটেশন ফ্রম দ্য ডিএনএ, ফ্রম দ্য জিন। ওকে, দেন দ্য ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা নিয়ে আমরা আলোচনা করবো 10-15 মিনিটস, সেটা হচ্ছে টাইপস অফ জিন থেরাপি। কেমন আমাদের আজকের লাস্ট টপিক টাইপস। জিন থেরাপি কি কি টাইপ হয়ে থাকে নরমালি? ফার্স্ট যে টাইপ সেটাকে আমরা বলছি সোমাটিক সেল জিন থেরাপি, এন্ড সেকেন্ড যেটা সেটাকে আমরা বলছি জার্ম লাইন জিন থেরাপি। সো মেইনলি উই ক্যান ফাইন্ড টু টাইপস অফ জিন থেরাপি, ওয়ান ইজ সোমাটিক, ওয়ান ইজ জার্ম লাইন। কেমন দুই ধরনের জিন থেরাপি। তাহলে এই দুইটা জিনিস আসলে কি? ফার্স্ট পয়েন্ট খেয়াল করো, থেরাপিউটিক জিনস ট্রান্সফার ইন দ্য সোমাটিক সেলস। ইন দিস কেস এই ধরনের ডিজিজের ক্ষেত্রে আমাদের সোমাটিক সেলে যখন কোনো ডিজিজ থাকে, সোমাটিক সেলের মধ্যে ডিএনএ মিউটেশন যখন হয়, তখন যে জিন থেরাপিটা আমরা ইউজ করি সেটাকে আমরা বলবো সোমাটিক সেল জিন থেরাপি। সো তোমাদের মধ্যে একজন বলতেই হবে বা বলতে পারো যে হোয়াট ইজ সোমাটিক সেল এক্স্যাক্টলি। সোমাটিক সেল বলতে কাদেরকে আমরা মিন করি? স্যার ওইটা হচ্ছে বডি সেল স্যার। অ্যাবসলিউটলি বডি সেল, এক্সেপ্ট কোন সেল? বডি সেল তো সবগুলাই, তাই না? বডি সেল এক্সেপ্ট সেক্সুয়াল সেল, মানে জেনারেটিভ সেল যেগুলো স্যার, রাইট। রিপ্রোডাক্টিভ সেলগুলো ছাড়া বাকি যত সব সেলগুলো আছে আমাদের বডিতে, কেমন আমাদের হ্যান্ড বা আমাদের লেগ, হ্যাঁ আমাদের স্কিন, হোয়াটএভার যে সেলগুলো আছে অ্যাভেলেবল, দিস আর কল্ড সোমাটিক সেলস। আর রিপ্রোডাক্টিভ সিস্টেমের সাথে যেগুলো জড়িত, তাই না, জেনিটাল অর্গানের সাথে যেগুলো জড়িত যেসব সেল, এদেরকে আমরা বলবো জার্ম লাইন সেল বা জার্ম সেল। কেমন জনন সেল আর কি বাংলা ভাষায়, জনন। আর এই সোমাটিক মানে দেহ কোষ, নিশ্চয়ই জানো। আচ্ছা, দেন নাম্বার 2 পয়েন্ট ইজ, আচ্ছা সরি, ডান পাশে যেটা থেরাপিউটিক জিনস ট্রান্সফার্ড ইনটু দ্য জার্ম সেল। এই ক্ষেত্রে আমরা যে জিনগুলা বাইরে থেকে আমরা দিব, যে জিন থেরাপিটা আমরা বাইরে থেকে দিব, সেটা কোথায় দিব আসলে? ইনটু দ্য জার্ম সেল। আমাদের জার্ম সেল যদি কোনো কারণে মিউটেটেড হয়, কেমন ডিএনএ ড্যামেজ যদি আমাদের জার্ম সেলে হয়, in this case we should provide germline gene therapy. So this is the fundamental difference between these two. The next point is introduction of genes into bone marrow cells. It could be blood cells, it could be skin cells, and so on. কেমন all of these are somatic cells. So এখানে just example দেয়া আছে যে it could be bone marrow cell, আমাদের bone marrow cell এ যখন ডিএনএ প্রবলেম হয়, ডিএনএ ড্যামেজ হয়, ডিএনএ মিউটেশন হয়, in this case we can provide somatic cell line বা somatic cell gene therapy. It could happen in the blood cell as well as in the skin cells also. On the other hand, on the right, what you can see, genes introduced into the eggs and sperms. Come on, male female কথা বলা হচ্ছে,
স্পামে আমাদের স্পামে যদি কোনো এরকম মিউটেশন হয়, জেনেটিক মিউটেশন যদি হয়ে যায়, অথবা এক্স ইন দ্য ওভাম, কেমন ওভামের যে এক্স ওখানেও যদি ডিএনএ মিউটেশন হয়, ইন দিস কেস দ্যাট মিনস মেল ফিমেলের রিপ্রোডাক্টিভ সিস্টেমে যখন ডিএনএ মিউটেশন হবে, in this case we should provide gene therapy exactly to those organs, to those cells. কেমন সেটা হতে পারে egg cells, সেটা হতে পারে sperm cells, and definitely it is very difficult, তাই না? eggs বা sperm সেলের মধ্যে জিন থেরাপি এন্টার করানো, it's an extremely difficult job nowadays, যদিও করা যায় বাট extremely difficult. অনেক সময় দেখা যায় যে এরা টার্গেট অর্গানে গিয়ে কাজ করতে পারছে না ঠিকভাবে। কেমন এই স্লাইড ধরনের কি পাস হচ্ছে? আমার এখানে তো স্যার একটা স্লাইডই দেখাচ্ছে স্যার। একটা সাইড দেখাচ্ছে, বলো কি আমার এখানে জেনেটিক ডিজিজের এটা দেখাচ্ছে স্যার। তাই নাকি? দাঁড়াও তো, এখন দেখো তো। স্যার ওইটাই দেখাইতে স্যার। কি বলো, জেনেটিক ডিজিজ Genetic দেখাচ্ছে? disease। এটাই দেখাচ্ছে। তাই নাকি? তাই অনেক- নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, হয়তো তাহলে একটু ওয়েট করতে বলা না কেন আগে? আচ্ছা ওয়েট, কেন এরকম হচ্ছে? আচ্ছা ওকে, এখন দেখতে পাচ্ছ কিনা বলো? জি স্যার, এখন ঠিক স্যার আছে স্যার। এখন দেখা যাচ্ছে। ওকে ওকে ওকে, কেন এটা হচ্ছিল আই ডোন্ট নো। সো এখনো দেখতে পাচ্ছ দুইটা না, সোমাটিক এন্ড জার্ম লাইন, তাই তো? জি স্যার। জি স্যার। ওকে ওকে ফাইন, ঠিক আছে। সো আরেকবার যদি রিপিট করি, খেয়াল করো, সোমাটিক সেল জিন থেরাপি এন্ড জার্ম লাইন জিন থেরাপি। কেমন, হোয়াট ইজ দিস? ফার্স্ট থিং ইজ, সোমাটিক সেল বলতে আমরা বোঝাচ্ছি আমাদের দেহের যে কোষ, লেটস সে আমাদের স্কিনের কোনো সেল, আমাদের হাতের কোনো সেল, বা আমাদের পায়ের কোনো সেল, বা আমাদের নোজের কোনো সেল, বা এয়ারের কোনো সেল, বা আমাদের ধরো কি বলে ব্লাড সেল, হোয়াটএভার, এদেরকে আমরা বলি সোমাটিক সেল বা দেহকোষ। সো এরকম দেহকোষে যখন মিউটেশন হবে, দেহকোষের ডিএনএ যখন ড্যামেজ হবে, এই ক্ষেত্রে যদি আমরা জিন থেরাপি অ্যাপ্লাই করি, কেমন নির্দিষ্ট ডিএনএ বা নির্দিষ্ট জিন ফর্মুলা করে যদি আমরা সেখানে অ্যাপ্লাই করি, তখন এই ধরনের থেরাপিকে আমরা বলবো সোমাটিক সেল জিন থেরাপি। কেমন, ধরো এখানে এই যে দ্বিতীয় এক্সাম্পলটা দেখো, আমাদের বোন মেরু সেল, আমাদের ব্লাড সেল, বা আমাদের স্কিন সেল, এখানে যদি কোনো প্রবলেম হয়, প্রবলেম বলতে ডিএনএ ড্যামেজ বা ডিএনএ মিউটেশন, তখন যদি আমরা এইসব সেলের মধ্যে আমাদের ড্রাগ, আমাদের জিন থেরাপি যদি অ্যাপ্লাই করি, বা ইনজেকশন বা এনি আদার রুট, তখন এই ধরনের জিন থেরাপিকে বলবো সোমাটিক সেল জিন থেরাপি। কেমন, ভেরি সিম্পল। অন দি আদার হ্যান্ড, অন দি রাইট, therapeutic genes transfer into the germ cells, এই ক্ষেত্রে জার্ম লাইন জিন থেরাপির ক্ষেত্রে কোথায় প্রবলেম হতে পারে? এটা মেলের স্পামসে প্রবলেম হতে পারে, স্পামের ডিএনএ, এন্ড ফিমেলের ক্ষেত্রে এগস, ওভামের যে এগস, সেখানে ডিএনএ মিউটেশন বা ডিএনএ চেঞ্জ, ডিএনএ স্ট্রাকচার চেঞ্জ। সো এরকম যদি ঘটনা হয় স্পাম বা এগস এর ক্ষেত্রে, তখন যদি আমরা বাইরে থেকে ডিএনএ বা জিন ফর্মুলা করে যদি সেটা আমরা অ্যাপ্লাই করি বাই এনি রুট, তখন এই ধরনের থেরাপিকে আমরা বলবো জার্ম লাইন জিন থেরাপি। সো আরো কমনলি যদি আমরা বলি, স্পাম বা এগস, যে বিভিন্ন রিপ্রোডাক্টিভ যে আমাদের সেলগুলো আছে, ওখানে ডিজিজে যেগুলো আমরা অ্যাপ্লাই করবো, ওইখানে যদি কোনো জেনেটিক ডিজিজ হয়, তখন আমরা যে থেরাপিটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে জার্ম লাইন জিন থেরাপি। অন দি আদার হ্যান্ড, আমাদের সোমাটিক সেলে যখন কোনো জেনেটিক প্রবলেম হয়, তখন আমরা যে ধরনের থেরাপি, যে ধরনের ট্রিটমেন্ট প্যাটার্ন আমরা অ্যাপ্লাই করব, সেটাকে আমরা বলবো সোমাটিক সেল জিন থেরাপি। কেমন? সো দিস ইজ আ very very basic concept about this too. Then number 3, will not be inherited later generations. That means somatic cell যখন আমরা ট্রিটমেন্ট করব জিন থেরাপি দিয়ে, লেটস সে কোন একটা চিলড্রেন, বা তোমার নিজের কথা ধরো, তোমরা একজন তোমার নিজের কথা চিন্তা করো যে ইউ আর এফেক্টেড বাই সাম প্রবলেমস অফ ইউ সোমাটিক সেল, তোমাকে কি করা হলো, জিন থেরাপি দেওয়া হলো, বাট ইট উইল নট বি ইনহেরিটেড লেটার জেনারেশনস। তোমার যে ফিউচার জেনারেশন ইন দ্য ফিউচার আসবে, ওর মধ্যে আবার এই ডিজিজটা দেখা দিতে পারে। তোমার ক্ষেত্রে ট্রিটমেন্ট হচ্ছে বা জিন থেরাপি, বাট ওর ক্ষেত্রে, চিলড্রেনের ক্ষেত্রে, ফিউচার জেনারেশনের ক্ষেত্রে আবার কি লাগবে, অ্যানাদার ট্রিটমেন্ট প্যাটার্ন দে হ্যাভ টু ফলো। বুঝতে পেরেছো এটা? অর্থাৎ এটা যাকে দেয়া হচ্ছে যে ট্রিটমেন্টটা,
আচ্ছা, এটা সামারিটা যদি আরেকবার বলি, দেখো এই ধরনের ট্রিটমেন্ট, সোমাটিক সেল যে আমরা ট্রিটমেন্ট দিচ্ছি জিন থেরাপি দিয়ে, এটা ফিউচার জেনারেশনে যাবে না। আই মিন যাকে ট্রিট করা হবে সেই কি হবে, ডিজিজ মুক্ত হবে, বাট এটা অফস্প্রিং বা ফিউচার জেনারেশনে ইট উইল নট বি ইনহেরিটেড। অন দি আদার হ্যান্ড, খেয়াল করো জার্মলাইন জিন থেরাপির ক্ষেত্রে ইট ইজ হেরিটেবল অ্যান্ড পাসড অন দি ল্যাটার জেনারেশন। যদি কোনো প্যারেন্টস সে যদি এই ধরনের জিন ট্রিটমেন্ট নেয়, জিন থেরাপি যদি সে নেয়, তাহলে তার যে ফিউচার জেনারেশন, তার যে চিলড্রেন, সেখানে কি হবে, এই ডিজিজটা আর হচ্ছে না বা আর হবে না। বুঝতে পারছো? পার্মানেন্টলি কিউরড। ঠিক আছে, প্যারেন্টস যেহেতু কিউরড, সো তার ফিউচার জেনারেশন উইল বি কিউরড। So this is the thing here. And the last thing is, at present, all research cells directed to correct gene defects in somatic cells. বর্তমানে গবেষকরা যে কাজগুলো করছেন জিন থেরাপি নিয়ে, মেইনলি দে আর ফোকাসিং অন দি সোমাটিক সেলস। কেমন? ইট ইজ ইজিয়ার, এবং এক্ষেত্রে সোমাটিক থেরাপি অ্যাপ্লাই করা মাচ ইজিয়ার দেন দি জার্ম সেল থেরাপি। কেমন? সো রিসার্চার্স ওরা চিন্তা করছে যে সোমাটিক সেল যেহেতু ইজি, সো দে আর ডুইং দেয়ার রিসার্চ ইন সোমাটিক সেলস। On the other hand, for safety, ethical, and technical reasons, it is not being attempted at present